কিছুক্ষণ আগে আরশান বিডি থেকে কানাডায় ফিরেছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শরীর জুড়ে ভর করলেও মন যে স্থির হতে পারছে না। বুকের ভেতর সাজকে দেখার টান যে লেগেই আছে। মন ছটফট করছে তাকে একবার দেখার জন্য। কানাডিয়ান শীতের ঠান্ডা বাতাস জানালার কাছে জমে থাকা কুয়াশাকে আরো ভারী করে তুলেছে, অথচ তার ভেতরে অস্থির ঝড় বয়ে যাচ্ছে। সাজকে না দেখলে শান্তি নেই। বারবার ফোন হাতে নেয়, আবার নামিয়ে রাখে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানো যায় না। অবশেষে এক পলক দেখা হলো, খুব ছোট্ট সেই দেখা। হাওয়ার ঝাপটা এসে চোখে লেগে আবারও মিলিয়ে যায়, অথচ সেই পলকও তাকে শান্ত করতে পারল না। বরং মনে হলো এই দেখা যথেষ্ট নয়। এ তো শুধু তৃষ্ণা আরো বাড়িয়ে দিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই করছে। নিস্তব্ধ রাতের ভেতরেও আরশানের অস্থিরতার ঢেউ থামছে না। মিষ্টি আলো জানালার ফাঁক গলে এসে ঘরে ঢুকেছে। লাজুকভাবে রোদের আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। সাজ বিছানায় শুয়ে এপাশ থেকে ওপাশ হলো, তারপর ধীরে ধীরে উঠে বসলো। ঘুম জড়ানো চোখে চারপাশটা দেখার চেষ্টা করতেই থমকে গেল। এ কি, কোথায় সে? এটা তো তার রুম নয়। সাজ হাতের আঙ্গুল দিয়ে চোখ ডলে চারপাশে তাকালো। ভেবে নিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না। চোখ খুলেও দৃশ্য বদলালো না। তার ছোট্ট রুমে এত প্রশস্ত জায়গা নেই। বড় বেডরুম, যেটি তার ছোট্ট রুমের সঙ্গে কোনোভাবেই মিলাতে পারছে না। সাদা দেওয়ালের গায়ে নিস্তব্ধতার ছায়া। মাথার উপর বড় ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছে। মোটা ক্রিম কালারের পর্দাগুলো হালকা বাতাসে দুলছে। তার ছোট্ট রুমের সঙ্গে এই বিশাল সুশোভিত ঘরের কোনো মিলই নেই। এক মুহূর্তেই মনে পড়ে গেল এটা তো আরশানের রুম। হ্যাঁ, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই বড় রুমের প্রতিটি কোণা আরশানের পছন্দের। সেই বিরল মিউজিক কালেকশন, সবকিছুই তো সে দেখেছে। সাজ বিস্মিত হয়ে চারদিকে তাকালো। মাথার ভেতর ঝড় বইতে লাগলো। কিভাবে সম্ভব? সে তো নিজ রুমে শুয়েছিল গত রাতে, তবে সে এখানে এলো কিভাবে? তখন দরজা হালকা শব্দ করে খুলে গেল। সাজের বিস্মিত দৃষ্টি দরজার দিকে ফেরানো মাত্রই ভেতরে প্রবেশ করলো আরশান। ঘর জুড়ে তার উপস্থিতি ভারী হয়ে উঠল। চোখে সেই অচেনা টান, ঠোঁটে খেলছে কুটিল হাসি। সাজকে এক দৃষ্টিতে দেখে নিয়ে হেসে বলল, ম্যাডামের ঘুম ভেঙেছে বুঝি? কথার সঙ্গে সঙ্গে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসলো আরশান। সাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশানের ঠোঁটে সেই হাসি যে বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছে। গত রাতের স্মৃতি ঝড়ের মতো ভেসে উঠল তার চোখের সামনে। প্রতিটি মুহূর্ত স্পষ্ট হয়ে উঠতেই ভরে উঠল রাগে। টাটা দিয়ে বিদায় নিয়েছে, এখন আবার নাটক করছে। আরশান হঠাৎ ঝুঁকে সাজকে ঝট করে টেনে নিল নিজের কোলে। অপ্রস্তুত সাজ ছটফট করে উঠল, বারবার ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো। ছাড়ুন, এখন কাছে আসছেন কেন? সাজের চোখে মুখে অভিমান, কিন্তু আরশান নির্লিপ্ত। ঠোঁটের সেই গভীর হাসি বুকের ভেতরে ঝড়টা প্রকাশ করল না, বরং আরো দৃঢ়ভাবেই তাকে আঁকড়ে ধরে রাখল। আরশান ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে এলো। শ্বাসের উষ্ণতা সাজের গায়ে লাগতে কেঁপে উঠল। মুহূর্তে নীরবতার পর মাদকতা ভরা কণ্ঠে বলল, সুখের ব্যথা বড্ড পীড়াদায়ক। হৃদয়কে আলোয় ভরিয়ে দিলেও অস্থিরতায় ডুবিয়ে রাখে। এ সুখে শান্তি নেই, আছে কেবল প্রতিক্ষণে তোকে আরো কাছে পাওয়ার অশেষ তৃষ্ণা। আরশানের মাদকতা ভরা কথা সাজ শুনল না। মুখে কিছু না বললেও চোখ দুটো টলমল করে উঠল। চোখে অভিমান জমে আছে। এতদিন তার সাথে একটা কথাও বলেনি, এড়িয়ে গেছে, অথচ আজ হঠাৎ এসে নাটক করছে। সাজের বুক ভরে উঠল ক্ষোভে। এখন এভাবে মায়া দেখানোর ভান করছে। এতদিন কোথায় ছিল? তখন তো একটা ফোনও দেয়নি। আরশানের বলিষ্ঠ হাত শক্ত করে জড়িয়ে আছে সাজের কোমরের চারপাশে। সাজ যে অভিমানের বাহার জমিয়েছে তা আর বুঝতে বাকি নেই। সাজ প্রাণপণে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে হাতের শক্তি সাজের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এবার সে আরশানের কাঁধে ঝট করে দাঁত বসিয়ে দিল। কিছুক্ষণ সে ভাবল হয়তো আরশান যন্ত্রণায় ছেড়ে দিবে তাকে, কিন্তু না। আরশান এক চুলও নড়ল না। কাঁধে সাজের কামড়ের দাগ ফুটে উঠলেও তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। চোখে সে একই, দম বন্ধ করা অধিকার। ছাড়ুন, আমায় ছাড়ুন, আপনি খুব খারাপ। আরশান ঠান্ডা গলায় উত্তর দিল, ছাড়ার জন্য তো নিয়ে আসেনি। এবার সাজের ধ্যান ভাঙল। হতবাক হয়ে তখন বলল, এই, আমি এখানে আসলাম কি করে? গত রাতে তো আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। আরশান চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠোঁটের কোণে কুটিল হাসি। নিয়ে এসেছে। সাজের চোখ দুটো বড় হয়ে গেল। নিয়ে এসেছেন মানে কি? এক মিনিট, আম্মু কিছু বলেনি? কি বলবে? সাজ অধৈর্য হয়ে বলল, বলুন না। আরশান এতদিনে সবকিছু বলল।
এতদিন যা হয়েছে সবকিছু সাজকে জানালো। গত রাতে রাত 2টার সময় তাদের বাড়িতে গিয়েছিল। তখন সাজ ঘুমে। এই ঘুমের মাঝে সাজকে কোলে করে নিয়ে এসেছে। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। সে বিশ্বাসই করতে পারছে না ঘুমন্ত অবস্থায় তাকে কোলে তুলে নিয়ে এসছে, তাও আবার তার নিজের মায়ের সামনে। সাজ চোখ ছোট ছোট করে বলল, আপনার একটু লজ্জা করেনি এভাবে কোলে তুলে নিয়ে এসেছেন, তাও আবার আম্মুর সামনে? আমি কি অন্য কাউকে নিয়ে এসেছি নাকি? সাজ মুখটা একটু ঘুরিয়ে হেসে উঠল। তার চোখের কোণে খানিকটা বিস্ময় খেলে গেল। আরশান যে এমন করবে সেটা সে একেবারেই কল্পনা করেনি। পরক্ষণে উষ্ণ ছোঁয়া পেতে সাজ কেঁপে উঠল। আরশান মুখ গুজে রয়েছে তার গলায়। অবচেতনেই 2 হাত বাড়িয়ে আরশানের শার্টের কলারে শক্ত করে চেপে ধরল সাজ। তবে একটু পরে ব্যথায় ঝাঁকুনি ছড়িয়ে গেল শরীর জুড়ে। সাজ কুকড়ে উঠল, দ্রুত আরশানকে ঠেলে সরিয়ে দিল। হাত দিয়ে গলা চেপে ধরে চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনাকে কামড় দিয়েছি বলে প্রতিশোধ দিলেন? আরশান কোনো প্রতি উত্তর করল না, শুধু এক চিলতে হাসি টেনে সাজকে ধীরে কোলে থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। সাজের চোখে ঝিলিক ধরা আতঙ্কটা খেয়াল করে মজা পেতে লাগলো। ঝুঁকে পড়ে এলোমেলো করে দিল মেয়েটা চুল। তারপর নরম গলায় বলল, রাতে যে এত আদর করলাম, টের পাসনি? এক মুহূর্তে সাজের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। চোখ বড় বড় হয়ে চেয়ে রইল আরশানের দিকে। মনে করার চেষ্টা করেও কিছুই মনে পড়ছে না ওর। গত রাতেও তো কিছুই বুঝতে পারেনি। দরজার কাছে গিয়ে আরশান হাত বাড়িয়েও থেমে গেল। পেছন ফিরে তাকালো সাজের দিকে। মেয়েটার অস্থির মুখ দেখে হাসলো। ওরে বলদ, ভাবতে ভাবতে দেখি উগানটা চলে যাবে। কিছু হয়নি। সাজ চোখ কামড়ে কটমট করে তাকায়। ভীতি আর বিভ্রান্তি এক নিমিষে গলে গিয়ে রাগে পরিণত হলো। পাশে হাতে বালিশ তুলে নিয়ে ছুঁড়ে মারল আরশানের দিকে। আপনি একেবারে অসহ্য। কানাডার বসন্তের দিন। গাছের ডালপালায় কোমল সবুজ পাতার সাথে সাদা আর গোলাপি ফুলেরা ঝুলে আছে। বাতাসে হালকা ঠান্ডা। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কাঠবিড়ালি ছোটাছুটি চোখে পড়ছে। পার্কের সবুজ ঘাসে ছোট ছোট সাদা ডেইজি ফুল মাটির বুকে ছড়িয়ে আছে। মীরা বা জায়রান হাত ধরে হাঁটছে পার্কের ভেতরকার পথের সরু পথ ধরে। মীরাব কিছু একটা বলছে, জায়রান তা শুনে হেসে উঠছে। হেসে ওঠার সময় তার চোখ সরু হয়ে যাচ্ছে। মীরাবের মুখেও তৃপ্তির শান্ত হাসি। দুজনের মাঝের বোঝাপড়াটা গভীর। পার্কের একপাশে বড় এক ম্যাপল গাছে ছায়ায় বসে আছে আরশান। ফোন হাতে গেম খেলছে, ঠোঁটে অল্প বিরক্তির রেখা। চারদিকে প্রকৃতির এত সৌন্দর্য, অথচ সে একেবারেই তাতে আগ্রহী নয়। মাঝে মাঝে স্ক্রিনে চোখ কুঁচকে তাকাচ্ছে, আবার দ্রুত আঙ্গুল চালাচ্ছে। সাজ কিছুটা দূরে বসে ডেইজি ফুল কুড়িয়ে নিচ্ছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে নেমে এসছে। বসন্তের হাওয়ায় তার ওড়না দুলে উঠছে। সাজ ফুল তুলে হাতে রাখছে যত্ন করে। ঠোঁটে হাসি ফুটে উঠেছে। হাতে গোছা ডেইজি ফুল নিয়ে সাজ ধীরে ধীরে এগিয়ে যায় আরশানের দিকে। আরশান তখনও ফোনে মগ্ন। সাজ পাশে গিয়ে দাঁড়ায়, কিছু বলে না, শুধু একটা একটা ফুল তুলে আরশানের মাথার উপর গুজে দেয়। কি করছিস? আরশান ভ্রু কুঁচকে ফোন থেকে মুখ তুলে, ডেইজি ক্রাউন বানাচ্ছি আপনার মাথায়। সাজ, এসব বাচ্চাদের মতো করছিস কেন? সাজ আবার আরেকটা ফুল নিয়ে মাথায় গুজে দেয়। চুপ করুন, নড়বেন না। আরশান মোবাইল স্ক্রিন বন্ধ করে সাজের দিকে তাকিয়ে থাকে। এক হাতে হালকা করে ফুলটা সরিয়ে দেয়, কিন্তু সাজ আবার জোর করে ঠিক জায়গায় বসিয়ে দেয়। এমন করবেন না, ছবি তুলবো তো। সাজ আবারও ডেইজি ফুলগুলো গুজতে শুরু করে। আরশান এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। হাওয়ায় উঠতে থাকা চুল, হাসি মাখা ঠোঁট আর নির্ভার হাসি, সবকিছু মিলিয়ে সাজকে এই বসন্ত বিকেলে ভীষণ সুন্দর লাগছে। শেষ করে সাজ হাতে থাকা বাকি ডেইজি ফুলগুলো ঘাসের উপর রেখে দেয়। আরশান ফোনটা পাশে রেখে উঠে ফুলগুলোর দিকে হাত বাড়ায়। কয়েকটা ডেইজি তুলে নেয় খুব যত্ন করে, খুব মনোযোগ। আঙ্গুলের মাঝে ফুলের ডাঁটা বাঁকিয়ে গেঁথিয়ে ছোট্ট একটা আংটির মতো বানিয়ে ফেলে। সাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। যে ছেলেটা একটু আগেও শুধু গেম খেলছিল, সে হঠাৎ এত যত্ন করে ফুল দিয়ে কি বানাচ্ছে। হঠাৎ আরশান দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। সাজ কপালে ভাঁজ ফেলে তাকায় তার দিকে। কি করছেন? উত্তর না দিয়ে আরশান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। সাজের দিকে ফুলটা বাড়িয়ে বলে, Every day, my love will still be yours. Will you marry me? সাজ হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরই হেসে ফেলে।
তার হাসি বাতাসে ডেইজি ফুলের মতোই ভেসে ওঠে। সরি, আই ম্যারিড। এক মুহূর্ত আশান স্থির থাকে, তারপর তার ঠোঁটে নরম হাসি খেলে যায়। সাজ তখন হাত বাড়িয়ে দেয়, তার আঙ্গুলগুলো সাদা ফুলের আংটির জন্য প্রস্তুত। আশান ধীরে ধীরে আংটিটা তার আঙ্গুলে পরে দেয়, আঙ্গুলের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। আশান শক্ত করে জড়িয়ে ধরে তার চড়ুই বাচ্চাকে। বিকেলবেলার আকাশটা হালকা কমলা আর গোলাপি আলোয় রাঙা। বাইরে গাছের পাতাগুলো ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। মেহুল বিছানায় আটশোয়া হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে, কানে হেডফোন। ভ্রুকুচকে কখনো হেসে উঠছে, আবার কখনো গম্ভীর মুখ করছে। এমন সময় দরজার ওপাশ থেকে মেহুলের মায়ের ডাক এলো। মেহুল, মেহুল সোজা হয়ে বসে বলল, আসছি। বিছানা থেকে উঠে দরজার দিকে এগোলো, কিন্তু দরজা খুলতেই চোখ আটকে গেল। সামনে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে সাজ। বিস্ময় আর আনন্দে চোখ চকচক করে উঠল মেহুলের। মেহুলের মা এগিয়ে এসে শান্ত গলায় বললেন, তুমি যে কাউকে পছন্দ করো আমাকে আগে বলনি কেন? মেহুল হকচকিয়ে গেল, বিভ্রান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে তারপর সাজের দিকে চাইল। মাথায় ঢুকছে না কথাগুলো। কি বলছো আম্মু? নির্বাণের ফ্যামিলি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মেহুল চোখ গোল গোল করে তাকালো। বিয়ের প্রস্তাব নিয়ে এসছে মানে কি? মেহুলের মা বলল, এভাবে লুকিয়েছো কেন বলো তো? আমরা কি মানা করতাম? তুমি যদি আগেই বলতে তাহলে আমরা এই বিয়ের প্রসঙ্গই তুলতাম না। মেহুল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাকে তো কোনোদিন জিজ্ঞেস করনি আমি করতে চাই কিনা। মেহুলের মা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যিই তো, মেহুল ঠিকই বলেছে। এতদিন তারা শুধু নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে, কখনো ভাবেনি তাদের মন কি চায়, কোনটায় তাদের ভালো লাগে। মেহুলের মা কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, রেডি হয়ে আসো। মেহুলের মা বের হয়ে যেতে মেহুল দরজা বন্ধ করে সাজের দিকে তাকায়। এসব তুই করেছিস তাই না? আমি করব কেন? আমি তো শুধু বলেছি, বাকিটা নির্বাণ ভাই করেছে। সাজ এগিয়ে এসে একেবারে সামনে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেহুলের গাল টেনে ধরল। তুই থাক, আমি আসছি। মেহুল কপালে ভাঁজ ফেলে তাকালো। এখন আবার কই যাবি? কিছুক্ষণ পরে সাজ আর মিরাব দুজনেই ফিরে আসে। হাতে বড় বড় শপিং ব্যাগ ঝুলছে, দুজনের মুখেই তৎপরতার ছাপ। এগুলো কি? মেহুল তাকিয়ে জিজ্ঞেস করলো। সাজ ব্যাগটা খুলে দেখিয়ে দিল। ভেতরে রেশমি শাড়ি, সুন্দর ডিজাইনের ব্লাউজ, কাগজে মোড়ানো ফুলের ব্রুশ, গহনা আরো কত কিছু। সাজ হেসে বলল, আজকে তোর বিয়ে, তো রেডি হবি না? মেহুল থ হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাথার ভেতর সবকিছু কেমন ঘোলাটে লাগছে। এ হঠাৎ বিয়ে, এ হঠাৎ সাজ, আর চারপাশের এত আয়োজন, সবকিছুই হঠাৎ অপ্রত্যাশিত। মীরাব সাবধানে শাড়িটা খুলে টেনে আনলো। রংটা পিচ গোলাপি। ধীরে ধীরে ভাঁজ খুলে শাড়িটা মেহুলকে সুন্দর করে পরিয়ে দেয়। চোখের পলকে সময় ফুরিয়ে এলো। এই অপ্রত্যাশিতভাবেই মেহুলের বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে গেল। সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তের জন্য উৎসবের আলোয় ভরে উঠেছিল। কিন্তু আনন্দের সেই সময় মেহুল যখন বিদায়ের সময় এলো, সবার ভিড়ের মাঝেই নিকু মেহুলের হাত শক্ত করে আঁকড়ে ধরল। নিকো ছোট্ট শরীরটা কাঁপছে, তার চোখ ভিজে উঠেছে টলটলে জলে। বুক ভরে কান্না আটকে রাখতে পারছে না সে। মুহূর্তেই গলা রুদ্ধ হয়ে কান্নার শব্দ বেরিয়ে এলো। না, আমি আপুকে যেতে দেবো না। মেহুল নিচু হয়ে নিকুকে জড়িয়ে ধরল, চোখে জল। নিকো ছোট্ট হাত আরো জোরে জড়িয়ে ধরল মেহুলকে। তার ভেতরের ভয়টা স্পষ্ট, মেহুল চলে গেলে আর ফিরে আসবে না। সবাই ওদের দেখছে। সাজে গিয়ে এলো, নরম কণ্ঠে নিকোর ছোট্ট কাঁধে হাত রাখলো সে। একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। নিকো, এভাবে কাঁদিস না তো। মেহুল তো কোথাও পালাচ্ছে না, ও তো কালকেই আবার ফিরে আসবে। তুই কাল সকালে উঠেই ওকে দেখতে পাবি। নিকো টলমলো চোখে তাকায়, মাথা নেড়ে বলল, কালকে আসবে? একদম সত্যি? হ্যাঁ, একদম সত্যি, কালকেই আসবে। তুই চাইলে আমি নিজেই তোর সঙ্গে গিয়ে নিয়ে আসবো ওকে। সাজের কথায় নিকোর কাঁপা শরীরটা ধীরে ধীরে শান্ত হলো, কিন্তু তবুও সে মেহুলের গলা থেকে হাত ছাড়তে চাইল না। মেহুলও তখন চোখ ভিজে আসা হাসি নিয়ে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। নিকো দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে সায় দিল। তার ছোট্ট চোখ দুটো এখনো কান্নায় ভেজা। সাজ নিকোকে মেহুলের কাছ থেকে ধীরে ধীরে সরালো। সাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলল, চল আমরা একসাথে মেহুলকে বিদায় দিই। হাসি মুখে বিদায় দিতে হয়, তাই না? নিকো চোখ মুছতে মুছতে সায় দিল। বিছানার উপর ছড়ানো রঙিন শাড়িগুলো
পাশে রাখা শপিং ব্যাগগুলো এখনো আধখোলা, তার ভেতর থেকে আরো কয়েকটা ঝলমলে শাড়ি উকি দিচ্ছে। সাজ 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, ভ্রুকুচকে শাড়িগুলোর দিকে তাকিয়ে আছে এমন ভাবে যেন এগুলো কোনো জটিল সমীকরণ। শাড়ি কিনে তো আনলো, কিন্তু সে তো পরতেই জানে না। আরশান একপাশে দাঁড়িয়ে শাড়িগুলো খুঁটিয়ে দেখছিল, তারপর একটা শাড়ি তুলে নিল। আরশান সাজের দিকে তাকিয়ে বলল, এটা পর। আমি শাড়ি পরতে পারি না। কি, তুই এখনো শাড়ি পরতে জানিস না? সাজ গলা উঁচু করলো। হ্যাঁ জানি না, শাড়ি পরা কি আর সোজা কথা নাকি? ওই এত লম্বা কাপড় কোথা থেকে জড়িয়ে কোথায় গুছতে হয়, সব গুলিয়ে যায় আমার। আরশান মাথা নাড়ল। চেষ্টা কর দেখি। সাজ গলা নামিয়ে বিড়বিড় করলো, পাগল, এটা কি কোনো খেলা? কথা শেষ না হতে আরশান শাড়িটা মেলে ধরল। লম্বা কাপড়টা তার কাঁধ থেকে মাটিতে ঝুলে পড়ল। শাড়িটা এলোমেলো ভাবে সাজের গায়ে জড়িয়ে দিল। কোথাও ভাঁজ ঠিক হয়নি, কোথাও আঁচল মাটিতে টেনে বেড়াচ্ছে, কোথাও আবার কোমরে গুজে রাখার বদলে ঝুলে আছে যেন কাপড়ের পাহাড়। সাজ আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবি দেখে হকচকিয়ে গেল। এ কেমন শাড়ি পরালেন? শাড়ির আঁচল প্রায় মাটিতে পড়ে আছে, কোথাও কাপড় বেশি টেনে রাখা, কোথাও আবার একেবারে আলগা। আরশান সোফায় হেলান দিয়ে বসে পেটে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে হাসছে। চোখে পানি চলে এসেছে তার হাসতে হাসতে। আরে বাহ, একদম নতুন ফ্যাশন। তুই চাইলে এখনই র্যাম্প করতে পারিস। এসব কই থেকে শিখলেন? আরশান দম ফাটানো হাসি চাপতে চাপতে বলল, আমি শিখিনি, তবে তোর জন্য নতুন এক স্টাইল তৈরি করে দিলাম। সাজ গম্ভীর ভঙ্গিতে আঁচলটা টেনে ঠিক করতে গিয়ে আবারও গলিয়ে ফেলল। আঁচলটা মেঝেতে টেনে আসছে। সাজের এই অবস্থা দেখে আরশান আবারও হেসে উঠল। কিচেনের আলোটা হালকা হলদেটে। সাজ আজকে প্রথমবার রান্না করবে, সেই উত্তেজনা আর নার্ভাসনেস তার চোখে মুখে। রান্নাঘরের টেবিলে সবজি, মশলা আর কাঁচা খাবার সাজানো। নুটি কিচেনের জানালার কাছে বসে আছে। সাজ দেখে হাসল, হাতায় গুজে চুল বেঁধে নিল, তারপর বলল, আরশান। আরশান তখন পেঁয়াজ কাটছিল, হাত থামিয়ে তাকায়। বলেন ম্যাডাম। সাজ হেসে ফেলল, কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলল, আরশান ভাইয়া। বলো বনু। এক মুহূর্তে সাজের মুখ শক্ত হয়ে গেল। ভ্রু কুঁচকে তাকালো সে। চুপ করে ছুরি তুলে নিল টেবিল থেকে। ধীরে ধীরে হেঁটে গেল আরশানের কাছে। আরশান তাকিয়ে আছে, হাসিটা আরো গাঢ় হলো। সাজ সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি বলেন? আবার একবার বলেন শুনি। আরশান 2 হাত উঁচু করে বলল, কি মুশকিল, তুই বললি দোষ না, আর আমি বললি দোষ? আর বলবেন না। বলে সাজ রান্নার কাজে মন দিল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে রাখতে পারল না। অনেক পরিশ্রমের পর অবশেষে সাজ খাবারগুলো নামালো। সব খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখলো। চোখে তৃপ্তির ঝিলিক। সাজ নিজের হাতে টেবিল সাজিয়ে বলল, খেয়ে দেখুন তো। আরশান চেয়ার টেনে বসলো। ভাতের সাথে তরকারি মিশিয়ে প্রথম লোকমা মুখে দিল। 1 সেকেন্ডের মধ্যেই তার মুখ কুঁচকে গেল। লবণ যে দ্বিগুণ হয়ে গেছে, আর তরকারির ঝাল এতটাই বেশি যে চোখে পানি চলে এলো। কিন্তু সাজের উজ্জ্বল চোখ দুটো তখন আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাই আরশান তাড়াতাড়ি হাসি চাপিয়ে বলল, খুব ভালো হয়েছে। সাজ খুশিতে হাত চাপড়ে বলল, সত্যি? আর আমি ভাবলাম ভালো হয়নি। এদিকে তার গলা যে জ্বলছে, চোখে পানি এসে গেছে। তারপরও আরশান মাথা নেড়ে বলল, একদম পারফেক্ট হয়েছে। এই বলে সে ধীরে ধীরে খেতে লাগলো। যদিও প্রতিটি লোকমার সাথে তার মুখের অঙ্গভঙ্গি অদ্ভুত হয়ে যাচ্ছে, তবুও সাজের খুশির জন্য খেলো। সোফি এবার বিডিতে যাবে। খবরটা শুনেই সাজের মনটা কেমন অস্থির হয়ে উঠল। সোফি যাচ্ছে অথচ সে যাবে না, এটা সাজ একেবারে মেনে নিতে পারল না। আরশান প্রথমে না করে দিয়েছে, আমরা পরে যাব, এখন নয়। কিন্তু সাজ একগুঁয়ে হয়ে বলল, না আমি যাবই, আপনি না গেলে আমি আম্মুর সাথে চলে যাব। সাজের জেদের জন্য আরশান বাধ্য হয়ে রাজি হলো। অগত্যা ওর সঙ্গেও বিডিতে আসতে হলো। বাড়িতে পৌঁছানোর পর থেকে সাজ অন্যরকম হয়ে গেছে। সেই কখন থেকে সে মৌসুমী বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। কত বছর পর দেখা হলো যে। কথাবার্তা বলে সবাই ঘরে ঢুকে, তখনই সাজের মাথায় টান লাগলো। চমকে উঠে সে ঘাড় ঘুরিয়ে দেখে অর্ণব ভাইয়া ওর চুল ধরে টান দিচ্ছে। মুখে তার চিরচেনা দুষ্টুমি ভরা হাসি। অর্ণব বলল, কাঁদতে কাঁদতে দেখি সাগর বানিয়ে ফেলবে। সাজ চোখ মুছতে মুছতে একবার তাকালো অর্ণবের দিকে।
তোমার রুমে আমি সাগর বানিয়ে ফেলবো। এতদিন পর দেখছি, কান্না আসবে না নাকি? আরশান এগিয়ে এসে সাজের কান টেনে বলল, পরে পকর পকর করবি। সারাদিন কিছুই খাসনি, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। সাজ ভেংচি কেটে ওপরে চলে গেল। আরশানও যাবে, ঠিক তখনই অর্ণব তার সামনে এসে দাঁড়ালো। হাতটা সামনে বাড়িয়ে পথ আটকালো। আরশান বুঝে গেল অর্ণব কি চাইছে, হাত দিয়ে ইশারা করে বলল, পিছনে কালো লাগেজটা তোর। খাবার টেবিলে বসে আছে সাজ আর আরশান। টেবিলে সাদা টেবিল ক্লথ বিছানো, তার উপর গরম ভাত, মাংস, তরকারির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। সোফিয়ার মৌসুমী বেগম রান্নাঘরে ব্যস্ত। এমন সময় ওপর থেকে ধপধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামতে থাকে অর্ণব। আরশান এক পলক তাকিয়েই থেমে থাকে না, ঠোঁটে হাসি খেলে যায়। তুই মেয়েদের মতো চুলে চুটি করেছিস কেন? অর্ণব একটু থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। আশ্চর্য, আমি এসব করতে যাব কেন? ভালো করে দেখ। অর্ণব একটু বিরক্তি ভঙ্গিতে হাত চালালো মাথার চুলে। কয়েক সেকেন্ডের ভেতরেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সত্যিই তো, ওর মাথার দুই পাশে সুন্দর করে দুইটা ঝুঁটি করা, যেমন স্কুলের ছোট মেয়েরা করে। মুহূর্তেই টেবিল কাঁপিয়ে হাসতে শুরু করলো সাজ। অর্ণব চোখ কুঁচকে তাকালো সাজের দিকে। এটা তুই করেছিস তাই না? বেয়াদব মেয়ে, আমার চুলে এসব করেছিস কেন? ভাইয়া চুলে করতে। সাজ তখনও হেসেই যাচ্ছে, হাসতে হাসতে গাল লাল হয়ে গেছে। কি করব, তোমার চুলগুলো দেখলে বেঁধে দিতে ইচ্ছে করে। এমন লম্বা যে হাত আটকানো যায় না। আমার চুলে হাত দিবি না, না হলে তোর মাথায় একটা চুলও থাকবে না। খাওয়া শেষে ওরা গেল বাগানে। সাজ গাছ লাগাবে। বাতাসে চারপাশটা একেবারে সতেজ লাগছিল। বাগানে রোদের কোমল আলো ছড়িয়ে আছে। সাজ দু হাত মাটির ভেতরে ঢুকিয়ে ছোট্ট চারা রোপণ করছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। চোখে মুখে আনন্দ। অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজের কৃতি দেখছে। বাগানের সামনে টেবিলের ল্যাপটপ খুলে বসেছিল আরশান। আঙ্গুলগুলো কিবোর্ডে ছুটছিল, মুখ গম্ভীর। তবে হঠাৎ কান্নার শব্দ আসে। আরশানের হাত কিবোর্ডের ওপর থেমে যায়। ভ্রু কুঁচকে সে মাথা তুলল। দেখতে পেল অর্ণব সাজের হাত ধরে দ্রুত এগিয়ে আসছে। সাজ কাঁদছে হাউমাউ করে। তার ফর্সা মুখটায় লালচে আভা এসে গেছে, কান্নায় ভিজে গাল চকচক করছে। আরশানের বুকটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে, কণ্ঠে উৎকণ্ঠার ঝাঁজ। কি হয়েছে, কান্না করছিস কেন? অর্ণব দাঁত বের করে বলল, সুন্দরী মেয়ে পেয়ে সালার ব্যাটা মৌমাছি কামড় দিয়েছে। সাজ কান্নার জন্য কিছু বলতে পারছে না, কেবল হাতটা উঁচু করে দেখালো। ফর্সা হাত ফুলে লাল টকটকে হয়ে উঠেছে, জায়গাটায় জল জল করছে। আরশানের সাজের হাতটা নিজের হাতে নিল। বিরক্ত দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। তুই ওকে পেছনে নিয়ে গেছিস কেন? আমি নিয়ে যাব কেন? ওই ঢং ঢং করে গেছে গাছ লাগাতে। আরশান দীর্ঘশ্বাস ফেলল। সাজের হাতের ফোলা জায়গাটায় আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখল। সাজ কেঁপে উঠল ব্যথায়। তাড়াতাড়ি যা, বরফ নিয়ে আয়। অর্ণব ছুটে গেল ভেতরে বরফ আনতে। বিকেলের দিকে সাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। মৌমাছির কামড়ে হাতটা এখনো ফোলা আর লালচে, ব্যথা লাগছিল বেশ। আরশান বারবার বরফ লাগিয়ে দিয়েছে, ওষুধ লাগিয়েছে। তবুও সাজ কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। তখন সাজ ঘুম থেকে উঠেছিল। রাতের খাবার আরশান নিজ হাতে খাইয়ে দিয়েছে সাজকে। তিনজন মিলে বসেছে ড্রয়িং রুমে, সাজ, আরশান আর অর্ণব। কাচের টেবিলের ওপর কয়েকটা কফির মগ পড়ে আছে, সঙ্গে হালকা খাবার। ঘরটা আধো অন্ধকার করে রাখা হয়েছে, শুধু টিভির আলো। সাজ জেদ করে বসেছে হরর মুভি দেখবে বলে। সোফায় বসে আছে তারা, মাঝখানে আরশান, ডান পাশে সাজ আর বাঁ পাশে অর্ণব। সাজ ভয় পেয়ে আরশানের হাত শক্ত করে ধরে রেখেছে, অন্যদিকে অর্ণবও আরশানের হাত ধরে রেখেছে। ফলে আরশান মাঝখানে বসে একেবারে বিরক্ত হয়ে আছে। এক হাতে সাজ, অন্য হাতে অর্ণব। ভয় পাচ্ছে, তবু ওরা মুভি দেখবে। টিভির পর্দায় তখন ভৌতিক দৃশ্য চলছে। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে টিভির দিকে। আরশান তখন সাজের দিকে তাকায়। সাজও আরশানের দিকে ঘুরে তাকালো। দুজনের চোখাচোখি হওয়া মাত্রই টিভির আলোয় আরশানের মুখটা এক সেকেন্ডের জন্য কেমন দেখা গেল। আর তাতেই সাজ ভয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল। আ চিৎকার দিয়ে এক লাফে সোফার একদম অন্য প্রান্তে গিয়ে বসে পড়ল সাজ। সাজের চিৎকারে আরশান আর অর্ণব দুজনেই ভয় পেয়ে একসঙ্গে সরে গেল অন্য পাশে। অর্ণব নিজের বুক চেপে ধরে বলল, আর একটু জোরে চিৎকার দিতি, আমি এখানেই হার্ট অ্যাটাক করে ফেলতাম।
আরশান গলা উঁচু করে বলল, এভাবে কেউ চিৎকার দেয় সাজ? আমি কি করব? আপনার দিকে তাকাতেই ভয় পেয়ে গেছি। আরশান উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে টিভির রিমোটটা নিয়ে অফ করে দেয়। আগে যে অন্ধকার আলোর ভাসানি ছিল তা কেটে গেল। আরশান টিভি অফ করে অর্ণবের দিকে ফিরে বলল, এখন যা, গিয়ে ঘুমা, আর দেখা লাগবে না। অর্ণব উঠে দাঁড়ালো। কয়েক পা যেতে পেছনে ঘুরে দাঁড়ায়। সাজের দিকে তাকিয়ে অর্ণব ঠোঁট বাঁকিয়ে বলে, আমার চুলে যদি 12টা বাজাস তাহলে তোকেও আমি 13টা বাজিয়ে দেব। সাজও ভেঙচি কেটে বলল, আমিও তোমাকে 14টা বাজিয়ে দেব। ছোট্ট এই স্থানে খুনসুটি আর টক্কর চলছে। তা দেখে আরশান মেকি রাগ দেখিয়ে বলল। অর্ণব, যা, গিয়ে ঘুমা। অর্ণব সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। আরশান তাকিয়ে দেখে সাজ এখনো সোফায় বসে আছে। এখনো বসে আছিস কেন? সাজ 2 হাত বাড়িয়ে দিল, চোখে এক রাশ আকুলতা ভাসছে। মৃদু স্বরে বলল, কোলে নিন। আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল। কোনো কথা না বলে সাজকে আলতো করে তুলে নিল বুকের কাছে। মুহূর্তে সাজের মাথা ঠেকলো তার কাঁধে। রুমে এসে বিছানায় শুয়ে দিল আরশান। সাদা বিছানার চাদরে ছড়িয়ে পড়ল সাজের চুল। আরশান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঝুঁকে এলো তার দিকে। মৃদু গম্ভীর কণ্ঠে আরশান ফিসফিস করে বলল, হৃদয়ে যদি বন্দী হয় চোখের কারাগারে, তাহলে আমি তো মনে চোখেই বন্দী হতে চাই। এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে সাজের হৃদস্পন্দন। আরশানের মুখ থেকে তুমি শব্দ শুনে ভেতরে ঢেউয়ের শিহরণ বইছে। চোখে হঠাৎই ভেসে ওঠে শিশির ভেজা ভোরের মতো নরম আলো, আর ঠোঁটের কোণে জমে ওঠে অব্যক্ত বিস্ময়ের হাসি। ওরা বিডিতে বেশি দিন থাকেনি, চলে আসে কানাডায়। মাত্র 1 মাস থেকেছে, তারপরে আবার ব্যস্ততা। তবুও এই ছোট্ট সময়টাতে কত কিছু বদলে গেছে চারপাশে। সন্ধে নামছে ধীরে ধীরে, আকাশের নীলচে রংটাকে অন্ধকারে গ্রাস করছে। চারপাশে নেমে আসছে শান্ত অশান্ত সন্ধ্যার আবেশ। সেই সময় আরশানের গাড়ি গ্যারেজে ঢোকে। গাড়ি গ্যারেজে রেখে আরশান ক্লান্ত শরীরটা নিয়ে ভেতরে ঢোকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমে যায়। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় আরশান। চোখ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সাজ রুমে নেই। আরশান বেলকনিতে পাশের রুমগুলোতেও যায়, কিন্তু না, কোথাও নেই। সাজ, কোনো সাড়া নেই। আরশানের ভ্রু কুঁচকে যায়, ঠোঁট শক্ত হয়ে আসে। আমার কাছে? গত কদিন ধরে প্রায়ই হচ্ছে এটা। আগে এক মুহূর্ত দূরে থাকতে চাইতো না। আজকাল সাজ অকারণে সোফির কাছে চলে যায়, না বলে যায় না কিছু বলে। কেন এমন করছে সে? আর স্থির থাকতে পারল না। আবারও গাড়ির চাবি হাতে তুলে নেয়। গাড়ি স্টার্ট দিয়ে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিচিত বাড়ির সামনে এসে থামে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল, ওই তো সামনে দোলনায় হেলান দিয়ে বসে আছে সাজ। হাতে একটা বই, তাতে পুরো মনোযোগে ডুবে আছে। কপালের সামনে ঝুলে পড়া চুল গাল ছুঁয়ে যাচ্ছে, মুখে নির্লিপ্ত শান্তি। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল আরশান, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি দোলা দেয়, তবুও রাগী কণ্ঠে বলে, এখানে আসবি, আমাকে বললি না কেন? সাজ ধীরে বইয়ের পাতা বন্ধ করে তাকায় তার দিকে, চোখে অবাক দৃষ্টি। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করে, কখন আসলেন? আরশান গম্ভীর স্বরে বলল, ওঠ, বাড়িতে যাব। আমি থাকবো কয়েকদিন, প্লিজ। আরশানের ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর আরো গম্ভীর হলো। আমি আর একবার বলবো, তুই উঠবি? সাজ উঠল না। আরশান এগিয়ে গিয়ে এক ঝটকায় বইটা ওর হাত থেকে সরিয়ে রাখলো। সাজ ভোরকে গিয়ে তাকালো, তারপরে পাজা কোলে তুলে নেয়। আরে না মান, কি করছেন এসব? আম্মুকে তো বলে যাই। ফোন করে বলে দিবি। সাজ বুকের ওপর হাত রেখে তাকিয়ে থাকে তার মুখের দিকে, গম্ভীর দৃষ্টি, ঠোঁট চেপে ধরা। সাজ দেখে হেসে উঠল। আরশান কাপড় পাল্টে বিছানায় ধপ করে বসে পড়ল। এমন সময় সাজ ঢুকলো রুমে, হাতে ধোয়া ওঠা 1 কাপ কফি। আরশান কাপটা হাতে নিয়ে চুমুক দিল, তারপর সাজের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে তোর? এক মুহূর্ত তার চোখে চোখ রাখলো, তারপর হঠাৎই কিছু একটা আরশানের হাতে দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আরশান বুঝতে পারল না, অবাক হয়ে হাতে ধরা জিনিসটার দিকে তাকালো। কিছু সেকেন্ড পর হঠাৎ বুকটা ধক করে উঠল। প্রেগন্যান্সি টেস্ট কিট। দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল।
হাত কাঁপছে, অথচ চোখ ভিজে উঠছে আনন্দে। সে বাবা হতে চলেছে। ওদের মাঝে ছোট্ট সুখ আসছে। দরজার আড়াল থেকে সবকিছু দেখছে সাজ। চুপচাপ দাঁড়িয়ে বুকের ভেতর ঝড় বইছে তারও। চোখ ভিজে উঠেছে, তবে ঠোঁটের কোণে মিষ্টি হাসি খেলে গেল। আরশান এখন অফিসের কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে আসে। সাজকে নিয়ে তার এখন ভয়ের একটা টান, যেন চোখের আড়াল হলেই কিছু একটা হয়ে যাবে। সাজকে নিয়ে হাঁটাহাঁটি, সময় মতো খাওয়ানো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সবকিছুর প্রতি তার যত্নশীলতা। এরই মধ্যে কেটে গেছে কয়েক মাস। সময় গড়িয়ে তার 7-9 মাসের অন্তঃসত্ত্বা পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ নড়াচড়া করছে, যার উপস্থিতি দুজনের জীবনকেই অন্যরকম মায়ায় ভরিয়ে দিয়েছে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আরশান দ্রুত রুমের দিকে গেল। দরজা খুলে তার বুক কেঁপে উঠল। ফ্লোরে বসে আছে সাজ, মুখটা 2 হাতে ঢেকে কাঁদছে। আরশান এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। কি হয়েছে? এইভাবে ফ্লোরে বসে কাঁদছিস কেন? ব্যথা করছে? ডাক্তার কাছে নিয়ে যাবো এখনই? সাজ কাঁদতে কাঁদতে মুখটা ওঠালো, চোখ লাল হয়ে আছে। আমার কাঁদতে ইচ্ছে হয়েছে, আমি কাঁদবো, এতে আপনার কি? আরশান নিঃশ্বাস ছেড়ে ছোট্ট করে হেসে ফেলল। সত্যি বলতে কি, গত কয়েক মাসে সে এসব অভ্যেস করে ফেলেছে। ছোটখাটো কারণে হঠাৎ কান্না, হঠাৎ রাগ, আবার মুহূর্তেই হাসি, সবই এখন সাজের সঙ্গী। আরশানের কাছে সবকিছু এখন স্বাভাবিক লাগে। সে আস্তে করে হাত বাড়িয়ে সাজের চোখ মুছে দিল, আলতো স্বরে বলল, চোরের বাচ্চা আমার, এমন করিস না। তোর কাঁদতে ইচ্ছে করে কর, কিন্তু এভাবে ফ্লোরে বসে কাঁদবি না, ঠান্ডা লাগবে তো। সাজ ঠোঁট ফুলিয়ে বলল। আপনি আমার কথা শুনেন না, সবসময় নিজের মতো করেন আপনি। আরশান হেসে সাজের মাথাটা বুকের কাছে টেনে নিল। আমার সব কিছুই তো তুই, নিজের মতো করলেও তো তোকে নিয়েই করি। আর যখন কাঁদতে ইচ্ছে হবে তখন আমার কাঁধে মাথা রেখে কাঁদবি, ঠিক আছে? তো প্রতিটা কান্না আমি সামলাবো। সাজ চোখ মুছে নীরব হয়ে রইল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা আস্তে আস্তে গলে গেল আরশানের কথায়। সে মুহূর্ত চলে এলো, যে মুহূর্তের জন্য গত 9 মাস ধরে বুক ধড়ফড় করেছে। অস্থিরতা আর অপেক্ষায় কেটেছে প্রতিটা দিন। আজ সেই ছোট্ট সুখ আসতে চলেছে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরশানের চোখে ধূসর কুয়াশার মতো লাগছে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। রাত হয়ে গেছে, এজন্য আরশান এখনো কাউকে জানায়নি। কোলাহল থেমে যাওয়া শহর ঘুমিয়ে আছে, অথচ আরশানের চোখে এক ফোঁটা ঘুম নেই। ওটি দরজার সামনে দাঁড়িয়ে বারবার পায়চারি করছে। হাত দুটো অস্থিরভাবে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখছে, আবারও বের করে চুলে হাত বোলাচ্ছে। প্রতিটা মিনিট তার কাছে এক একটা বছর লাগছে। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, সাজ ঠিক আছে তো? এই ভাবনায় বুকটা চেপে ধরেছে। কয়েক মিনিট পর ওটির দরজা ধীরে খুলে গেল। নার্স বের হয়ে এলেন। কোলের ভেতর মোড়ানো এক ছোট্ট প্রাণ, সাদা কাপড়ে জড়ানো ক্ষুদ্র শরীরটা নড়ে চড়ে উঠছে। নরম কান্নার শব্দ ভেসে আসছে। নার্স এগিয়ে এসে মৃদু হাসি দিয়ে বললেন, অভিনন্দন স্যার, আপনার ছেলে হয়েছে। আরশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ আটকে গেল সেই ছোট্ট প্রাণের দিকে। বুকের ভেতর ঢেউ খেলে গেল অস্থির আনন্দে। শব্দ আটকে গেল কণ্ঠে। কয়েক সেকেন্ড পর জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ সে ঠিক আছে? নার্স আশ্বাস ভরা কণ্ঠে বললেন, উনি ঠিক আছেন, একটু পরে কেবিনে দেওয়া হবে। আরশানের বুক থেকে ভারী পাথর নেমে গেল, ঠোঁট কাঁপল। কোলে নেবেন না? বাবা হয়ে গেছেন এখন। আরশান এক মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। হাত দুটো নিজের অজান্তে কাঁপছে। কিভাবে নিবে, কিভাবে ধরবে, কিছুই বুঝতে পারছে না। এমন ভঙ্গি দেখে নার্স হেসে ফেললেন। ভয় নেই, আপনি হাত সামনে বাড়ান, আমি দিয়ে দিচ্ছি। আরশান ধীরে ধীরে 2 হাত এগিয়ে দিল, আর নার্স আলতো করে রাখলেন তার হাতে। সেই ক্ষুদ্র উষ্ণ শরীর তার বাহুর ভেতর আশ্রয় নিতে বুকের ভেতর বর্ণনাতীত আবেগ ভরে উঠল। 2 চোখ ভরে উঠল অশ্রু জলে। আরশান মাথা নিচু করে কপালে আলতো চুমু খেলো। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। সময় কত দ্রুত চলে যায়। গতকাল যে ক্ষুদ্র হাত পা নাড়ানো বাচ্চা জন্ম নিয়েছিল, আজ সেই সারা বাড়ির প্রাণ হয়ে উঠেছে। আরশানার সাথে জীবনের আলো হয়ে এসেছে তাদের ছোট্ট প্রাণ আরিদ। সারা বাড়ি এখন আরিদের ছোট ছোট পায়ের শব্দে মুখরিত হয়ে থাকে। সে হাঁটতে শিখেছে অনেক আগেই, এখন দৌড়ানোই তার কাজ। এদিকে যায় ওদিকে যায়, এক মুহূর্ত স্থির হয়ে বসে না। মাঝে মাঝে তার চঞ্চলতায় সারা ঘর মাথায় তোলে।
আবার যখন কান্না শুরু করে তখন সেই কান্নার আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। সাজ আরিদকে খাইয়ে সে এখন সোফায় বসিয়ে দিয়েছে। তখন দরজায় খচখচ শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বরের হাসি। ভেতরে ঢুকলো সারা আর জারা, 4 বছরের 2 যমজ বোন। দুজনেই মীরাব আর জায়রানের আদরের কন্যা। তাদের ছোট ছোট পায়ে টুকটুক শব্দ করে ঘরে ঢুকে। দুজনের গায়ে সাদা ফ্রক, চুলে রঙিন ফিতা। কারো চুল সামান্য এলোমেলো, আবার অন্যজনের কপালে ঘামের বিন্দু টলমলো করছে। সাজ তাদের দেখে হাসি চাপতে পারল না। এগিয়ে গিয়ে দুজনকে আদরে জড়িয়ে ধরে গালে গালে ঠোঁট ছুঁয়ে দিল। আমার মিষ্টি মেয়েরা এসেছে। সারা যারা দুজনেই খিলখিল করে হেসে উঠল। কিন্তু এ দৃশ্য যে সহ্য করতে পারল না সে হলো আরিদ। মায়ের গালে চুমু না পেয়ে সে ফোঁপাতে শুরু করলো। ধীরে ধীরে পুরো মুখ লাল করে তুলল। সাজ তাড়াতাড়ি ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আরে মাম্মা তোমাকে ভুলে যায়নি তো। তারপর আদরে আরিদের 2 গালে একের পর এক চুমু খেয়ে দিল। ছেলেটা একটু শান্ত হলো। ছোট্ট হাতে সাজের গলা জড়িয়ে ধরল সে। সাজ তখন সারা জারার দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার আগে নিয়ে আসবে, ঠিক আছে? সারা গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। আচ্ছা মনি। সাজ ধীরে ধীরে আরিদের হাত ধরে তাদেরকে বাইরে নিয়ে এলো। সারা এক হাতে শক্ত করে ধরে রেখেছে আরিদকে, আরেক হাতে যারা ছোট্ট আঙ্গুল জড়িয়ে আছে। 3 জন মিলে গেট পেরিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনের বাড়িতে গেল। সাজ গেটের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই ফাঁকে সে ঠিক করলো মেহুলের কাছে যাবে। অনেকক্ষণ হলো ওদের দেখা হয়নি। মেহুলের ঘরে ঢুকে সাজ দেখলো মেহুল এক কোণে বসে মন দিয়ে কাপড় গোছাচ্ছে, এক একটা জামা ভাঁজ করে রাখছে। বিছানার ওপরেই ছড়িয়ে আছে ছোট্ট আয়রা। মেহুলা নির্ভানের আদরের মেয়ে, বয়স মাত্র 6 মাস। ফর্সা গাল, চোখ দুটো আধখোলা, হাত পা ছড়িয়ে সে বিছানার মাঝখানে শুয়ে আছে। মাঝে মাঝে ছোট্ট হাত নেড়ে বাতাস আঁকড়ে ধরছে, ঠোঁটে ফোপা ফোপা আওয়াজ করছে। সাজ এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। আয়রা কি ঘুমাচ্ছে? মেহুল কাপড় ভাঁজ করতে করতে তাকায়। আজ সারাটা সকালেও ঘুমানি, এখন গিয়ে একটু শান্ত হলো। সাজ মৃদু হেসে আয়রার নরম আঙ্গুল নিজের আঙ্গুলে জড়িয়ে নিল। ছোট্ট আয়রা কেঁপে উঠে আবারও শক্ত করে ধরে ফেলল। উষ্ণ স্পর্শে সাজের বুক ভরে গেল মায়ায়। মেহুল তখন তার দিকে তাকিয়ে হালকা হাসল। ঠিক নির্ভানের মতো চেহারা পেয়েছে। সাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। হ্যাঁ, তবে চোখ দুটো কিন্তু তোর মতোই, একদম টুকটুকে। দুজনেই হেসে উঠল। ছোট্ট আয়রা চেয়ে চেয়ে দেখল। সাজ মেহুলের ঘরে বেশিক্ষণ থাকলো না। আরিদ যদি এসে ওকে না দেখে কান্না শুরু করে দিবে। তাই মেহুলকে হেসে বিদায় জানিয়ে সাজ তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে সোফায় গিয়ে বসতেই দৌড়ে এলো সারা। মনি, আরিদ আসছে না। সাজ ভ্রুকুচকে তাকালো। এই ছেলেকে নিয়ে আমি পারি না। সাজ উঠে দাঁড়ালো, দ্রুত পা ফেলে বাইরে বেরিয়ে গেল। সামনের গেটের দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল। আরিদ ছোট্ট 2 হাত বাড়িয়ে শক্ত করে গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। গেটের ওপার দিয়ে উকি মেরে একবার রাস্তার দিকে তাকাচ্ছে, আবার একবার গেট নেড়ে দেখছে। আরিদ, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমি যাব না। সাজ কোলে তুলে নেয় আরিদকে। আপিদের বিদায় দাও। আরিদ হাত দেখিয়ে বলে, বাই আপি। সারা যারা চলে যায়। সাজ বারবার কোলে নিচ্ছে, পানি খাওয়াচ্ছে, খেলনা দিচ্ছে, নানা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না আরিদ। ছোট্ট মুখ লাল হয়ে গেছে কান্না করতে করতে, চোখ ভিজে আছে অশ্রুতে, নাকও টেনে আসছে। সাজের কপালে ঘাম জমে গেছে, অসহায় লাগছে তার। তখন দরজা ঠেলে রুমে ঢুকে আরশান। অফিস থেকে ফিরেছে। দরজা খুলেই দেখে তার ছোট্ট ছেলেটা বুক ভেঙে কান্না করছে। আমার ছেলে কান্না করছে কেন? সাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্ণব ভাইয়া ফোনে কি দেখিয়েছে, এখন আরিদ সেটা চাইছে। ফোন থেকে আমি কি করে এনে দেবো? আরশান এগিয়ে গিয়ে আরিদকে কোলে তুলে নেয়। বাড়ি কাছো কেন? কান্না বন্ধ করো তো, বাবু তোমাকে অন্য কিছু এনে দেবে। কিন্তু আরিদ হেঁচকি তুলে কেঁদে কেঁদে বলে ওঠে। ফোন থেকে এনে দাও। আরশান তাকে কোলে বসিয়ে নরম হাতে চোখ মুখ মুছে দেয়। তারপর পাশে রাখা খেলনার বক্সটা সামনে টেনে আনে। এগুলো দেখো, গাড়ি, বল, তোমার ট্রেন, এগুলো দিয়ে খেলো। বাবু তোমাকে নতুন নতুন খেলনা এনে দেবে, ঠিক আছে? কিন্তু কে শোনে কার কথা? আরিদ গো ধরে বসেছে, আরো জোরে কাঁদতে শুরু করলো।
বুক ভেঙে আসা সেই কান্না। না, ফোন থেকে এনে দাও। ছোট্ট হাত দুটো ছুঁড়ে দিচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সাজ এবার এগিয়ে এসে বলে, দেখছেন, একবার কিছু চাইলেই না পাওয়া পর্যন্ত শান্ত হয় না। আরশান ছেলে ছোট্ট শরীরটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। চোখ মুখ লাল হয়ে গেছে, কান্নার হেঁচকি এখনো বুক কাঁপিয়ে তুলছে। আরশান মাথায় চুমু খেয়ে বলল, চলো আমরা বাইরে যাই, বাবু তোমাকে বাইক কিনে দেবে। যদিও কান্না পুরোপুরি থামেনি, আরিদ ছোট্ট দুই হাত দিয়ে বাবার শার্ট আঁকড়ে ধরল। তবুও চোখ থেকে পানি পড়তেই থাকলো। আরশান বাইকটা কিনে আনার পর থেকে আরিদের মুখে আনন্দ থামছেই না। বাইকটা এখন আরিদের পুরো দুনিয়া হয়ে গেছে। বাইকটাকে হাত দিয়ে ঠেলছে, কৌতূহলী চোখে বাইকের চাকা হ্যান্ডেল সব খুঁটিয়ে দেখছে সে। এদিকে ডিভানে আরশান আটশোয়া ভঙ্গিতে আছে, তার বাহুর ওপর মাথা রেখে সাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ শুয়েছিল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সাজ হকচকিয়ে বলল, 12টা তো বেজে গেছে, উঠুন। আরশান ভ্রুকুচকে চোখ মেলে তাকালো। এখন উঠতে হবে? সাজ হেসে হাত ছাড়িয়ে উঠে বসলো। আপনি ভুলে গেছেন নাকি আজ আমাদের রাজপুত্রের জন্মদিন? সাজ রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিচেনের ফ্রিজ খুলে বড় যত্ন করে রাখা কেকটা বের করলো। আজকে আরই 2 বছরে পা দিবে। সুন্দর করে সাজানো চকলেট কেকের ওপর রঙিন ক্রিম দেওয়া। সাজ কেকটা হাতে নিতেই মনে হলো সময় কত দ্রুত চলে গেছে। চোখের সামনে ভেসে উঠল 2 বছর আগের সেই মুহূর্ত, যখন প্রথমবার আরিদ কেক বলে নিয়েছিল। কেকটা নিয়ে সাবধানে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে গিয়ে দেখলো আরিদ এখনো বাইক নিয়ে খেলায় মগ্ন। তার ছোট্ট চুলগুলো কপালে লেগে আছে, গাল লাল হয়ে উঠেছে খেলতে খেলতে। সাজ ডেকে উঠল, আরিদ এইদিকে এসো। আরিদ খেলা থামিয়ে সাজের দিকে তাকালো। কেক দেখে বলল, মাম্মা, কেক। সাজ হেসে এগিয়ে এসে টেবিলে কেকটা রাখলো। ছোট্ট ছেলেটা বাইক ছেড়ে দৌড়ে এলো মায়ের কাছে। 3 জন মিলে কেক কাটলো। কেক কাটা হয়ে গেলে সাজ সুন্দর করে টুকরো পিস করে প্লেটে সাজাতে লাগলো। এদিকে আরিদ চুপচাপ বসে নেই, তার চোখ বারবার কেকের দিকে। একসময় হঠাৎ 2 হাত ভরে সে কেকের ওপর বসিয়ে দিল। নরম চকলেট ক্রিম তার আঙ্গুলে, হাতের তালুতে মাখামাখি হয়ে গেল। সাজ চমকে উঠল। কি করলে এটা? আরিদ হেসে 2 হাত উঁচু করে দেখালো। হাতে লেগে থাকা কেকটা জিভ দিয়ে খেয়ে নিল। সাজ বিরক্ত হয়ে আরশানের দিকে তাকালো। আপনি ওকে আটকালেন না কেন? আরশান ধীরে ধীরে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ওর জন্মদিন আজ, আজকে যদি ওকে আটকাই তবে কবে আনন্দ করবে? আপনার ছেলে একদিন আমায় পাগল করে ছাড়বে। আরশান হেসে উত্তর দিল। ছেলেটা একদম আমার মতো হয়েছে। এবার সাজ রাগ দেখানোর ভান করে বলল, তাহলে তো আমার দুঃখের শেষ নেই। সাজ দ্রুত আরিদের কেক মাখা হাতগুলো ধুয়ে দিল, না হলে সারা রুম ভরিয়ে ফেলবে। আরিদ বারবার হাত ঝাপটাচ্ছিল। পানি পেলে আর শান্ত হয়ে থাকে না। সাবান মেখে ভালো করে হাত ধোয়ার পর সাজ তোয়ালে দিয়ে মুছিয়ে দেয়। আরিদ খুশিতে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আরশানের কাছে দাঁড়ালো। তার চোখ মুখে আবদার ফুঁসে উঠছে। পাপ্পা, ঘুরতে যাব। এখন এখন তো রাত হয়ে গেছে, আমরা কালকে যাব, ঠিক আছে? কিন্তু আরিদ জেদ ধরে বসলো। তার ছোট্ট ঠোঁট ফুলিয়ে বলল, না, এখনই যাব। আরিদ, রাত হয়ে গেছে, এভাবে রাতে ঘুরতে চায় না। আরিদ প্রায় কান্নার ভঙ্গি করেই ফেলল। তখনই সাজ আরিদের কথা শুনে এগিয়ে আসে। চলুন না যাই। আশান ছেলের উচ্ছ্বাসিত মুখটা একবার দেখলো, চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে হাল ছেড়ে হেসে বলল, ঠিক আছে, তবে বেশি দূরে নয়। আরিদ খুশিতে তালি দিয়ে লাফিয়ে উঠল। ইয়ে, পাপ্পা পেস্ট। আশান রেডি হয়ে দরজা দিয়ে বের হয়ে এলো। শীতের কারণে জ্যাকেট গায়ে জড়িয়ে নিয়েছে। বাইরে বেরিয়ে পেছনে তাকালো সে, কিন্তু কোথাও আরিদের দেখা নেই। আরিদ, অল্পক্ষণের মধ্যে ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো আরিদ। ছোট ছোট পায়ে মোটা বুট পরে দৌড়াতে গিয়ে হোঁচট খাওয়ার মতো হলেও সে সামলে নিল। একেবারে ছোট্ট পুতুলের মতো লাগছিল তাকে। ঠোঁট থেকে সাদা ধোয়ার মতো নিঃশ্বাস বের হচ্ছে। ছোট্ট গলায় বলে উঠল, আই এম কামিং। আরশান হেসে নিচু হয়ে তাকে কোলে তুলে নিল। আরিদের গালে লালচে আভা জমে গেছে শীতের জন্য, যেন টুকটুকে আপেল। তোমার মামা আসছে না কেন? আরশান জিজ্ঞেস করতেই আরিদ 2 হাত তুলে মিষ্টি গলায় ডাক দিল। মাম্মা। ভেতর থেকে ভেসে এলো সাজের কণ্ঠ। আসছি, একটু দাঁড়াও।
কিছুক্ষণ পরে সাজ দরজা টেনে বের হয়ে এলো। ঠান্ডা হাওয়া তার গাল ছুঁয়ে যাচ্ছে। তিনজন একসাথে হাঁটতে শুরু করলো। কানাডার শীতের রাত, রাস্তার দুই পাশের গাছগুলো বরফে মোড়া, চারপাশে বরফের সাদা চাদর। রাস্তার লাইটগুলো ঝিকিমিকি করছে। আরিদ আরশানের হাত ছেড়ে নিচে নেমে এলো। ছোট ছোট বুট পায়ে টুপটাপ শব্দ তুলে দৌড়াতে শুরু করলো, মুখে খুশির ঝলক। ধীরে দৌড়াও, পড়ে যাবে। কিন্তু আরিদ শুনল না, আরো জোরে দৌড়াতে লাগলো। মাঝে মাঝে বরফ হাত দিয়ে ছুঁয়ে আবার তাদের দিকে তাকিয়ে হাসছে। আরশান আর সাজ ধীর পায়ে হাঁটছে। সাজের হাত শক্ত করে ধরে আছে আরশান। ঠান্ডার হাওয়া কেটে আসছে, তবুও এই মুহূর্তে উষ্ণতার অভাব নেই। দেখুন না ও কি খুশি হয়েছে। সাজ মৃদু হেসে বলল। আরশান সাজের মুখের দিকে তাকালো, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরিদ তখনও দৌড়াচ্ছে সামনে, হাসছে, আবারও বরফ হাত দিয়ে ছুঁয়ে বলছে। পাপা মাম্মা দেখো। আরশান তাকিয়ে রইল। তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো। শীতের শহরে উষ্ণ ভালোবাসার এক টুকরো রাত।